ঋতিকা, তোমাকে বলছি ভালোভাবে দেখো। প্রেজেন্ট ফর্ম মানে বোঝো? প্রেজেন্ট ফর্ম স্যার বলছি, প্রেজেন্ট ফর্ম মানে বোঝো? প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। না স্যার। আচ্ছা, এটা বোঝো না। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম কথাটা একই জিনিস, তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে ডু ভার্বটা দেখা যাচ্ছে না, জি স্যার। এই ডুটাকে কোনো রকম বহুরূপী করা যাবে না। বহুরূপী মানে বোঝো? বহুরূপী মানে হচ্ছে যে অনেক রকম সাজ সাজে, তাদেরকে বহুরূপী বলা হয়। হুম। তো এই ডুকে আমরা কখনো পরিবর্তন করব না। যখন পরিবর্তন হবে না এটা, তখন এটাকেই আমরা বলবো ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। মনে থাকবে? জি স্যার। কিন্তু হ্যাঁ, তবে এই ডুকে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার করি তখন ডুটা ডাজ হয়ে যায় না? ডুটা ডাজ হয়ে যায় থার্ড পারসনের ক্ষেত্রে। যেমন আই ডু, আমি করি, কিন্তু হি ডু নাই, হি ডাজ বলতে হয়। তো এই যে ডুকে ডাজ করলাম মানে ইএস লাগালাম, লাগালাম না? তো এই ডুটা কিন্তু এখন আর বেস ফর্ম নাই। এটা কিন্তু আর বেস ফর্ম নয়, মনে রাখতে হবে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। কি বলবো? স্যার স্ক্রিন নাই। স্ক্রিন দেখতে পাচ্ছ না? ও আচ্ছা আচ্ছা, সরি। 1 মিনিট, আমি চেক করছি। দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায়? না স্যার। না স্যার। দেখতে পাচ্ছ না? না স্যার। বাকিরা? না এখন ঠিক আছে। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, খেয়াল করো। এই যে ডু ভার্বটা দেখতে পাচ্ছি, এটার কয়টা ফর্ম জানো? ঋত্বিকাকে বলছি। কয় 5টা ফর্ম। কয়টা ফর্ম? 5টা ফর্ম। 5টা ফর্ম। যেমন দেখো, ডু একটা ফর্ম, আমি নিয়ে আসছি। ডিড একটা ফর্ম, ডান একটা ফর্ম, ডুইং একটা ফর্ম, আর ডাজ একটা ফর্ম। এই ফর্মগুলো বুঝতে পারো না? এই ফর্মের কাজ কি বুঝিয়ে দেবো, না বুঝতে যদি না পারো তাহলে বুঝিয়ে দেবো? বলো। স্যার বুঝিয়ে দেন। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। স্যার স্ক্রিনের সমস্যা হচ্ছে, থেমে থেমে আসতেছে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? আমি দেখছি কি হচ্ছে বারবার আজকে এমন কেন। থেমে থেমে আসতেছে লেখাগুলো। আচ্ছা, এখন দেখা যায়? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঋত্বিকা, কি লিখলাম বলো? করা। করা। আচ্ছা, করাকে তুমি কয় রকম ভাবে বলতে পারবে? করা শব্দটাকে তুমি কয় ভাবে বলতে পারবে? করা, করি, করেছিলাম। আচ্ছা, না মানে প্রথমে প্রেজেন্টে বলো। এই যে এখানে 4টে বর্ণ দেখতে পাচ্ছ, এই 4টে বর্ণ লাগিয়ে বলো। আমি যদি স্যার করি হয় তাহলে আমি, আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সাথে করিটা হয়ে যাবে, তাই না? আমি করি, জি জি স্যার। তাই তো? আচ্ছা, যেখানে হুম। অসুবিধা হবে সেই জায়গায় স্কিপ করে যাবে, আমাকে থামিয়ে দেবে, আমি সেই জায়গায় আবার বোঝাবো। হ্যাঁ, তো করাকে মডিফাই করছি, একটু ভালোভাবে দেখো। করা, আমি করি। আবার দেখো, তুমি করো হয়ে যায়। তুমি যখন লাগে তখন করিটা কি হয়ে যায়? করো। করো হয়ে যায়। আচ্ছা, সে যখন করে তখন সেটা কি হয়ে যায়? করে। সে করে সে হয়ে যায়। করে। আচ্ছা, আর একটা আমরা যদি আপনি যদি লাগাই কারোর সাথে তাহলে কি হবে? করোটা কি হয়ে যাবে? করেন। করেন হয়ে করে। যাবে। আপনি করেন। তাহলে এখন আমরা প্রেজেন্টে কয়ভাবে বলতে পারলাম? 4 ভাবে। 4 ভাবে বলতে পারলাম। ওকে, এটা সিম্পল প্রেজেন্টে বললাম। আচ্ছা, এবার আমরা কন্টিনিউয়াসে বলবো। ছি ছ লাগিয়ে। তো করা এর সঙ্গে যদি ছি লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? করেছি। না, করেছি না, করছি হয়ে যাবে। করছি। হ্যাঁ, কি হবে? করছি হবে। করছি। রাইট। কিন্তু যদি তুমি লাগাই তাহলে কি হবে? করছিটা কি হয়ে যাবে? করছো। করছো। করছো হয়ে যাবে। যদি সে লাগাই তাহলে কি হবে? করছে। করছে। যদি আপনি লাগাই তাহলে কি হবে? করছেন। করছেন, রাইট।
আচ্ছা, এবার আমরা পারফেক্ট টেন্সে বলা শিখব। খেয়াল করবে, যদি আমরা করা এর সঙ্গে অ্যাচি লাগাই তাহলে কি হবে বলো? করেছি। রাইট। ঋত্বিকা উত্তর দিচ্ছ তো? আমি কিন্তু স্ক্রিন দেখতে জি পাচ্ছি না এখন। হ্যাঁ, জি করেছি। স্যার। রাইট, উত্তর দেবে আমাকে। করেছি। আচ্ছা, যদি তুমি লাগাই তাহলে কি হবে? করেছ হবে। করেছ। যদি সে লাগাই তাহলে কি হবে? করেছে। যদি আপনি লাগাই তাহলে কি হবে? করেছে, করেছেন। বোঝা গেছে? জি স্যার। এবার আমরা যদি পাস্টে বলতে চাই, যদি করা এর সঙ্গে এ ছিলাম লাগিয়ে দিই তাহলে কি হবে বলো? করাটা বলো, আমাকে উত্তর দাও। করেছিলাম হয়ে যাবে, কি হয়ে যাবে? করেছিলাম। হ্যাঁ, কর যোগ এ ছিলাম সমান করেছিলাম হয়। ঠিক তেমনি করে যদি তুমি লাগাই তাহলে করেছিলামটা কি হবে? তুমি করেছিলে। তুমি করেছিলে। আচ্ছা, যদি সে লাগাই? করেছিল। 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 তুমি করে, সে করেছিল। আচ্ছা, আপনি লাগালে কি হবে? এর আগে করেছিলে হবে, করেছিলে লয় কাটলে হবে এর আগেরটাতে। আচ্ছা, এটাতে না, আমি করেছিলাম তুমি করেছিলে। রাইট, তুমি করেছিলে, আপনি, সে করেছিল আর আপনি করেছিলেন। রাইট। করেছিলে। ওকে, ফাইন। এবার যদি আমরা এখানেও অ্যাচি আছে, ওই যে পাস্ট পারফেক্ট টেন্স, এটাও কিন্তু এ ছিলাম দিয়েই আমরা ট্রান্সলেট করি। এইগুলোই সেম, একই। হ্যাঁ, একই, মনে জি থাকবে। জি। আচ্ছা, এবার যদি আমরা করা এই ক্রিয়ার সঙ্গে ব বে বেন লাগাই তাহলে করাটা কি হয়ে যাবে? করার সঙ্গে যদি ব লাগাই তাহলে হবে করব, তাই না? করব হয়ে যাবে। যদি তুমি, তুমির সাথে করাকে মানে বলতে চাই তাহলে কি হয়ে যাবে? তুমি করবে। তুমি করবে করবে। হয়ে যাবে। আর যদি বেন লাগাই তাহলে কি হবে? তুমি করবেন। করবেন। আপনি করবেন, তুমি না। তুমি করবেন হয় না, আপনি করবেন। ওকে, বুঝতে পেরেছো? জি জি বেশ, স্যার। এবার একটু গুনো তো, আমরা কতভাবে এটাকে বললাম একটু গুনো। এখানে 4টা, এখানে 4টা, 8টা, এই যে এখানে 4টা আছে, তাহলে কয়টা হলো? 12টা। এখানে কয়টা জি। আছে? 4টা আছে। 23। 23টা হচ্ছে, তাই তো? 23টা হচ্ছে না? 23। আচ্ছা, 23টা। জি এই যে আমরা বাংলাতেই করা শব্দটাকে 23 ভাবে বলতে পারলাম। এখনো কিন্তু অনেক ভাবে বলা যায়, আমি জাস্ট 23 ভাবে এখন শেখালাম। তো এই যে বাংলাতে আমরা এক একটা ফর্ম ব্যবহার করছি না? জি। তাহলে এগুলোকে ইংরেজিতে, এই যে এগুলো হচ্ছে ফর্ম। এই এতগুলো শব্দকে বলার জন্য শুধুমাত্র 5টা ফর্ম আছে। বুঝতে পারছো? এতগুলো শব্দকে আমরা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে এই 5টা ফর্ম দিয়েই বলা সম্ভব। সেই জন্য ইংরেজিটা সহজ। বুঝতে পেরেছো? এই যে জি স্যার। করি, করো, করে, করেন, এই সবগুলোর ইংরেজি ডু বা ডাজ। কি বললাম? ডু বা ডাস। ডু বা এই যে একটা আছে, এই দুইটা দিয়ে আমরা এই সব কোটাকে বলে ফেলতে পারবো। এই দুইটা দিয়ে কয়টা বলতে পারবো? 4টে শব্দ। হ্যাঁ, এখানে 4টে শব্দকে আমরা এই দুইটা ইংরেজি দিয়েই বলতে পারবো। আচ্ছা, এবার একটু খেয়াল করবে, এখানে কয়টা শব্দ দেখতে পাচ্ছ? 4টে দেখতে পাচ্ছ। তো এই 4টে শব্দকে আমরা এই যে ডুইংটা আছে না, ডুইংটা একটা শব্দ দিয়েই বলতে পারবো। এই 4টে শব্দকে শুধুমাত্র একটা করে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে এই 4টে শব্দকে বলার জন্য কয়টা ইংরেজি শব্দ আছে বলো? একটাই শব্দ, ডুইং। ডুইং মানে করছি, করছো, করছে, করছেন, 4টাই অর্থ হয়। মনে থাকবে? জি স্যার। ঠিক তেমনি করে দেখো, করেছি, করেছো, করেছে, করেছেন, এটার জন্য একটা ইংরেজি শব্দ আছে, সেটা হচ্ছে ডান। কি বললাম? ডান। ডান, রাইট। তো এই যে ডান শব্দটা আছে, তাহলে এই ডান শব্দ দিয়েই 4টাকেই বলে ফেলতে পারবো। করেছিও বলতে পারবো, করেছোও বলতে পারবো, করেছে, করেছেন, 4টাকেই বলতে পারবো। এবার একটু খেয়াল করো, করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলেন, এই যে এখানে 4টা শব্দ দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা এই যে ডিড শব্দটা দেখতে পাচ্ছি, এই ডিড দিয়েই বলতে পারবো। এই 4টাকেই ডিড দিয়েই বলতে পারবো। বুঝতে পারছো?
এটা জি স্যার। স্ক্রিনশট রেখে দিতে হবে, দিলে মুখস্থ হবে। হ্যাঁ, একটা আমি ভিডিও করছি, যদিও দিয়ে দেবো। খেয়াল করো, এখানে আরো 4টা শব্দ দেখতে পাচ্ছি না? জি স্যার। তো এটা দিয়েও আমরা এই ডান যে দেখতে পাচ্ছি, ডানটা দিয়েই বলতে পারবো, একটা ডান দিয়ে, যে এখানেও ডান ব্যবহার করব। তবে এর পূর্বে আমাদেরকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বাংলায় হয়ে গেছে। হ্যাভ। হ্যাভ না হলে হ্যাজ। কি বললাম? হ্যাভ না হলে হ্যাজ। রাইট। তারপরে ডানটা ব্যবহার করতে হবে। আর এই যে একটা ডান আছে, যদি আমরা দু জায়গাতে একই ডান ব্যবহার করি, তাহলে আমরা দুইটাই অর্থ একই রকম হয়ে যাবে না? জি। হ্যাঁ, তো সেই জন্য দুইটাকে তো আমাকে আলাদা আলাদা সময় দেখতে পাচ্ছি, দুইটা আলাদা সময়ে প্রকাশ করতে হলে অবশ্যই হেল্পিং ভার্ব আলাদা করতে হবে। তো এইখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, কিন্তু যখন পাস্টে চলে আসবে তখন হেল্পিং ভার্ব হয়ে যাবে হ্যাড। কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হ্যাডের পরে ডান লাগবে, মাথায় থাকবে? হ্যাডের পরে ডান লাগবে, রাইট। আচ্ছা, যখন এই যে 3টা শব্দ দেখতে পাচ্ছি, করব, করবে আর করবেন, এটার জন্য কিন্তু একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে ডু। কি বললাম? সেটা হচ্ছে ডু। তবে এর পূর্বে উইল লাগাতে হবে। কি লাগাতে হবে? উইল। উইল, মনে থাকবে? উইল ডু শ্যাল ডু। হ্যাঁ, উইল শ্যাল দুইটাই ব্যবহার করা যায়। মডার্ন ইংলিশে আর শ্যালের ব্যবহার হচ্ছে না, শুধু উইল। সব ক্ষেত্রে উইল ব্যবহার করলেই চলবে এখন। ওকে? জি স্যার। ওকে। জি। তাহলে দেখো, আমরা এই যে বাংলাতে ফর্মগুলো পাচ্ছি, এতগুলো ফর্ম, তার মধ্যে আমাদের ইংরেজিতে শুধুমাত্র 5টা মনে রাখতে হবে। কোথায় 23 আর কোথায় 5, তাই না? কত সহজ জিনিসটা। ইংরেজি সহজ, কিন্তু এই জন্য শুধুমাত্র ইংরেজিতে 5টা মনে রাখবো, আর বাকি সবগুলোকে বলে ফেলতে পারবো। এবার তোমাকে একটা জিনিস দেখাই। এই যে ডু ভার্বটা দেখতে পাচ্ছ, এই ডু এর অর্থ আমরা করব সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী। এই যে অপরে 4টে বর্ণ দেখতে পাচ্ছ, হ্রস্বই, ও আর এ আর অন্তস্থ অ। তাহলে 4টে অর্থ যখন বলবো আই ডু, তখন এখানে আমি করা বলবো না করি বলবো? বলো। করি। আমি করি বলবো। এই যে হ্রস্বই লাগিয়ে দিলাম, আয়ের সাথে হ্রস্বই লাগবে। এই যে দেখো, এখানে আমি উপরে লিখে রেখেছি, আই আর উই এর সাথে কি লাগবে? হ্রস্বই। হ্রস্বই লাগবে। হ্রস্বই দিয়ে মানে করতে হবে। আর যদি ইউ লাগে তাহলে কি লাগাতে হবে? ও লাগাতে হবে। আর যদি আচ্ছা, এখানটা একটু গ্যাপ হয়ে গেছে। এই যে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, এই সাবজেক্টগুলো যদি হয়, তাহলে আমাদেরকে অর্থ করার সময় এ বা অন্তস্থ অ দিয়ে করতে হবে। মনে থাকবে ঋত্বিকা? জি স্যার। তাহলে দেখো, আই ডু মানে আমি করি, ইউ ডু তুমি করো, উই ডু আমরা করি, দে ডু তারা করে, হি ডাজ সে করে। হি ডাজ হয়ে যাবে, ডু হবে না তখন। কিন্তু আমি শিখিয়েছিলাম প্রথম ক্লাসে একটা জিনিস। আচ্ছা, প্রথম ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম। ক্লাসটা করেছিলে প্রথম ক্লাসটা? না স্যার। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ, আমি ওটা ওখানকে নিয়ে চলে যাচ্ছি। স্যার, আই ও ইউ এটাও ওর সাথে থাকবে না, নাকি ওটা আলাদা শিক্ষার জন্য? আই ও ইউ, এ এ ই আই ও ইউ। হ্যাঁ, এটা ভাওয়েল। ওই ভাওয়েলটা কি এই ক্লাসের সাথে কি আসবে না? বুঝতে পারলাম না, কি বোঝাচ্ছেন আপনি? মানে এস ইজ ও এস। আচ্ছা, কোন, হ্যাঁ আমি বলি, যদি কোনো ওয়ার্ডের মধ্যে এস এইচ থাকে, সি এইচ চলে আসে, বা ও চলে আসে, বা এস এক্স জেড, মানে শেষে এগুলা যদি কোনো ওয়ার্ডের থাকে, তাহলে ইএস লাগিয়ে দেব। মনে থাকবে? কিন্তু যদি এই ওয়ার্ডগুলো আর না খুঁজে পায়, তাহলে তখন আমরা এস লাগাবো। কি লাগাবো? এস লাগাবো। হ্যাঁ, তখন এস লাগাবো, যদি এই বর্ণগুলো শেষে আমরা না খুঁজে পাই। এবার ঋত্বিকা, তোমাকে বলছি, বলো তো এই ভার্বের শেষ বর্ণটা কি আছে? ও আছে। তো এই দেখো তো, এখানে ও খুঁজে পাচ্ছি না। জি স্যার। তাহলে আমাদেরকে ইএস লাগাতে হবে। কি লাগাতে হবে? ইএস। আর যদি এই বর্ণগুলো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এস লাগাবো। এবার একটু খেয়াল করো, এই যে সিং বানানটা দেখতে পাচ্ছ, সিং বানান, সিং এর অর্থ হচ্ছে গান গাওয়া। কি বললাম? সিং মানে গান গাওয়া। তো এখানে শেষ বর্ণ বলো তো কি আছে? জি। আচ্ছা, এখানে জি আছে নাকি খোঁজো তো, এখানে জি আছে? না স্যার। সেই জন্য আমাদেরকে এস লাগাতে হবে। কি লাগাতে হবে?
এস লাগাতে হবে। এস লাগাতে হবে। তাহলে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবো তখন হয় এস না হলে ইএস ব্যবহার করব। আচ্ছা ওয়াই এর ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, খেয়াল করো। এখানে দেখো একটা ভার্ব দেখতে পাচ্ছি প্লে, কি বললাম? প্লে। প্লে প্লে মানে হচ্ছে খেলা। তো খেয়াল করো এই ভার্বের শেষ বর্ণটা কি আছে? ওয়াই ওয়াই ওয়াই। আছে। তো এর পূর্বে একটা ভাওয়েল আছে না, এ? জি স্যার। তো এর পূর্বে যখন একটা ভাওয়েল থাকবে, ওয়াই এর পূর্বে যখন একটা ভাওয়েল থাকবে, যে কোনো একটা ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটার মধ্যে যে কোনো যখন একটা ভাওয়েল খুঁজে পাবো তখন আমাদেরকে এস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এই জায়গায় আমি করছিলাম কি এস ভাওয়েল ব্যবহার অর্থটা করতে হবে। দিয়ে দেন। হ্যাঁ বলেন, বোরহান ভাই বলেন। জি ওই যে ভাওয়েল অর্থগুলো 5টা দিয়ে দেন এই জায়গায়, তাহলে হ্যাঁ, যে সুবিধা হবে বুঝতে। পাঁচটার মধ্যে যে কোনো ভাওয়েল থাকতে পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা তো ওই 5টা আমি বলছিলাম কি স্যার একটু দিয়ে দিতে, তাহলে ও আচ্ছা আচ্ছা ঋত্বিকার বুঝতে সুবিধা হবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ কি স্যার এটা কিন্তু সিম্পল জিনিস, কিন্তু আমি কিন্তু এতদিন কিন্তু আমি এটা বুঝিনি, কিন্তু আমি আচ্ছা কিন্তু আচ্ছা বুঝছি আজকে। আচ্ছা আচ্ছা ঋত্বিকার সমস্যাও এরকম স্যার, ও কিন্তু বুঝতেছে না, বুঝছেন? আচ্ছা এই আচ্ছা জিনিসটা বুঝতে পেরেছি। একদম তোমার সিম্পল একটা ঋত্বিকা, জিনিস তোমার কিন্তু যেখানে বুঝতে সমস্যা হবে আমাকে সেই জায়গাতেই বলবে। ওকে স্যার। দেখো এই যে ওয়াইটা দেখতে পাচ্ছ, ওয়াই এর পূর্বে যদি এই বর্ণগুলো চলে আসে, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি চলে আসে তাহলে আমরা এস ব্যবহার করব। কি ব্যবহার করব? এস এস ব্যবহার করব। এস ব্যবহার করব, রাইট। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে প্লে বানানটা দেখতে পাচ্ছি আমরা, তো ওয়াই এর পূর্বে এ পেয়েছি তাই না? এই যে ওয়াই এর পূর্বে আমরা এখানে এ পাচ্ছি, তাহলে এস ব্যবহার করব না? তাহলে প্লেটাকে কি জি। করতে হবে? প্লেস করতে হবে, পি এল এ ওয়াই। প্লেস। হ্যাঁ এস, এই যে এখানে প্লেস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস, আর একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমরা ওয়াই এর পূর্বে একটা কনসোনেন্ট পাই, কনসোনেন্ট বুঝো? স্যার এই আই বাদে বাকি বর্ণগুলো। এ ই আই ও ইউ এই বর্ণগুলো ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়, যেমন বি কনসোনেন্ট সি বলে। ডি এফ। ডি হ্যাঁ ই হ্যাঁ 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 রাইট, এই বর্ণগুলো সবই হচ্ছে কনসোনেন্ট। তো ওয়াই এর পূর্বে যখন কনসোনেন্ট চলে আসবে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট, তখন আমাদেরকে এই ওয়াইটাকে আই এ পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করতে হবে? আই। আই এ পরিবর্তন করতে হবে। তারপরে আমাদেরকে ইএস লাগাতে হবে। আচ্ছা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। সি আর ওয়াই, বলো তো এটার উচ্চারণ কি করি আমরা? ক্রাই। ক্রাই। ক্রাই মানে কি? ক্রাই মানে কাদা। কান্না। ক্রাই মানে কাঁদা। কান্না করা বা কাঁদা। হ্যাঁ, এবার ঋত্বিকাকে বলছে যে ওয়াইটা দেখতে পাচ্ছ, জি স্যার। ইয়ার পূর্বে, এর পূর্বে কি পাচ্ছ? আর। আর এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট বলো? ভাওয়েল। না না আরটা, না না ভালো হবে না। কনসোনেন্ট। এটা কনসোনেন্ট। কনসোনেন্ট। কি বলে? কনসোনেন্ট বলে। কনসোনেন্ট। হ্যাঁ, তো এই যে এখানে দেখো এই বর্ণগুলো ব্যতীত এখানে তো আর বর্ণ নাই, তাহলে ভাওয়েল হবে না, এটা কনসোনেন্ট। তাহলে যখন আমরা Consonant. কনসোনেন্ট পাবো তখন এই ওয়াইটাকেই আমরা আয়ে পরিবর্তন করব। কিসে পরিবর্তন করব? আই এ। আয়ে পরিবর্তন করব, তারপরে ইএস লাগাবো। তারপরে কি লাগাবো? ইয়েস। Yes. ইএস, রাইট। তাহলে কি হয়ে যাবে? সেটা ক্রাইজ হয়ে যাবে। প্রাইজ, রাইট, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার। এইভাবে এই জিনিসগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সব মিলিয়ে আমরা এই যে এখানে দিয়ে দিয়েছি, ওয়াই থাকলে আমরা হয় আই ই এস ব্যবহার করব, না হলে এস ব্যবহার করব। ওকে? ওকে স্যার। আর এই ভিডিওটা যদি ঋত্বিকা দুবার দেখে এটা দেখবেন যে শিখে ফেলবে, এটা কিছুই না এটা কি স্যার। রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। ঠিক আছে তাহলে। আচ্ছা, খেয়াল করতে হবে। এবার ঋত্বিকাকে বলছি, তাহলে দেখো আমরা এবার অর্থগুলো কিভাবে করব। তুমি বলছো আমি বাংলা অর্থগুলো করতে পারছি না। দেখো আয়ের সাথে ডু লাগালে আমরা বলবো আই ডু, মানে আমি করি হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি করি। উই এর সাথে ডু লাগালে কি অর্থ করব? তাহলে উই ডু, তাহলে কি বলবো? আমরা করি। আমরা করি। আচ্ছা যদি বলি হি ডাজ তাহলে কি হয়ে যাবে? সে করে। রাইট। যদি বলি সি ডাজ, এর অর্থ কি হবে? সে করে। হ্যাঁ, রাইট। যদি বলি বেলাল ডাজ তাহলে কি হবে? বেলাল করে। রাইট, এভাবে অর্থ করবে। হ্যাঁ, ঠিক তেমনি করে দেখো আই প্লে মানে কি হবে? আই প্লে। আমি আমি খেলি। রাইট। ইউ প্লে অর্থ কি হবে? আমরা খেলি। তুমি খেলো। ইউ প্লে। তুমি খেলো। হ্যাঁ, তুমি খেলো, রাইট। তুমি খেলো।
আবার যদি বলি হি প্লেজ, সে খেলে। সে খেলে, রাইট। যদি বলি নেম প্লেজ, নেম মানে তখন বলবো নেম প্লেজ মানে নাম খেলে, নেম প্লেজ মানে নাম খেলে, কি বললাম? নাম খেলে। হ্যাঁ নাম খেলে। আমি ওইভাবেই বোঝাচ্ছি, নেম মানে যে কারো নাম ভরে দিতে পারো এই জায়গায়। যেমন ঋত্বিকা প্লেজ, কি বলবো অর্থ? ঋত্বিকা খেলে, রাইট। ঋত্বিকা প্লেজ, ঋত্বিকা খেলে। যদি বলি বোরহান প্লেজ, বোরহান খেলে, এভাবে অর্থ, এভাবে অর্থ করতে পারবে ঋত্বিকা? জি স্যার। ঠিক তেমনি করে দেখো এই যে ইট ভার্বটাকে দেখো, আই ইট অর্থ কি করব? আমি খাওয়া? আমি খাচ্ছি। না আমি খাই, আমি খাই, রাইট। এই যে হ্রস্বই লেগে যাবে, আই ইট আমি খাই, ইউ ইট তখন কি বলবো? তুমি খাওয়া না তুমি খাও? তুমি খাও। রাইট। যদি বলি হি ইটস তখন অর্থ কি হবে? সে খাওয়া, হ্যাঁ সে সে খায়। খায় হবে, রাইট। এভাবে আমাকে একটু ভুলগুলো ধরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা পাস্টে কিভাবে অর্থ করি। যদি পাস্টে অর্থ করতে হয় তাহলে আমরা হয় এই তিনটা দিয়ে করব, না হলে এই তিনটা দিয়ে করব। তাহলে আমরা জানি ডিড এর অর্থ কি? করা। ডিড মানে কি? করা। তো করা এর সঙ্গে এ ছিলাম যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে করাটা কি হয়ে যাবে? করেছিলাম। রাইট। তাহলে আই ডিড মানে আমি করেছিলাম, কি হবে? আমি করেছিলাম। রাইট। এবার যদি বলি ইউ ডিড তখন কি বলবো? তুমি করেছিলে। রাইট, তুমি করেছিলে। তুমি করেছিলে। এই যে এখানে ছিলে দেখতে পাচ্ছি না ঋতিকা? জি স্যার। হ্যাঁ ইউ ডিড তুমি করেছিলে। যদি বলি হি স্যার। ডিড, হ্যাঁ এগুলো কিছু পিডিএফ আমাদেরকে পাঠানো হবে? এই পিডিএফটা তো আমি পাঠিয়েছি মনে হয়, এই পিডিএফটা গ্রুপে দেওয়া আছে তো স্যার? হ্যাঁ এই গ্রুপে এটা আমি পাঠিয়েছি তো সবাইকেই। ও স্যার ভুলে গেছি, আমি এটা প্রিন্ট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার V1 V2 V3 এই যে ক্লাসটা স্যার আমি কিন্তু 1 মাস যাবত করছি, কিন্তু আমার মুখস্থ হয়নি। কিন্তু আপনি আমার একবার দেখা নিতে স্যার, কিন্তু আমি একবার 100তে একটু বুঝে গেছি এটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এভাবে যদি শিখতে থাকেন তাহলে আশা করি আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আচ্ছা খেয়াল করবে ঋত্বিকা, আমি আজকে বিশেষ করে ঋত্বিকাকে করছি, ওর লজ্জায় আমাকে বলতে পারেনি যে বুঝতে পারিনি। কোনো সমস্যা নেই, না লজ্জা স্যার এই ক্ষেত্রে লজ্জা করলে হবে না তো স্যার, স্যারের কাছে কোনো লজ্জা নেই। এখানে কোনো লজ্জা নেই, সবাই আমরা এখানে শিখতে আর এসেছি, শিক্ষারও কোনো বয়স নাই এবং শিক্ষার কোনো শেষ নাই, রাইট এটা রাইট। লজ্জা পাইলে হবে না। আচ্ছা ঋত্বিকা, যদি আমরা এ ছিলাম দিয়ে অর্থ না করতে চাই তাহলে আমরা লাম দিয়ে বা ল দিয়ে বা লে দিয়ে অর্থ করতে পারি। যদি বলি আই ডিড তখন অর্থ করব আমি করলাম, কি বলবো? আমি করলাম। হ্যাঁ তাহলে করা এর সঙ্গে যখন লাম লাগাবো তখন করাটা হয়ে যাবে করলাম, কি হয়ে যাবে? করলাম। হ্যাঁ যদি ইউ লাগায় তাহলে করা এর সঙ্গে কি লাগবে বলো? তুমি করলে, লে লেগে যাবে। হ্যাঁ তখন লে লেগে যাবে, মাথায় থাকবে? জি স্যার। আর যদি হি লাগায়, যদি বলি হি ডিড তখন এর সাথে আমরা ল লাগাবো, কি লাগাবো? করার সঙ্গে ল লাগিয়ে বলবো সে করলো, মাথায় থাকবে? জি স্যার। তাহলে আই ডিড আমি করেছিলাম বা আমি করলাম, ইউ ডিড তুমি করেছিলে বা তুমি করলে, হি ডিড সে করেছিল বা সে করলো, এভাবে অর্থ করতে হবে। ওকে জি স্যার। আচ্ছা আরো একটা দেখো, যেমন এই যে প্লে মানে কি বলো? খেলা। প্লে মানে হচ্ছে খেলা, তাই না? হ্যাঁ তো এবার যদি বলি আই প্লেড, তো খেলা এর সঙ্গে এ ছিলাম লাগিয়ে দাও, তাহলে খেলাটা কি হবে? খেলেছিলাম। খেলেছিলাম হয়ে যাবে, আই প্লেড আমি খেলেছিলাম। যদি লাম লাগাই করা এর সঙ্গে তাহলে খেলাটা কি হবে বলো ঋত্বিকা? খেলেছিলে। খেললাম হয়ে যাবে। যদি লাম লাগাই তাহলে হয়ে যাবে খেললাম, আমি খেললাম, কি বললাম? আমি খেললাম। হ্যাঁ আমি খেললাম, মানে তখন লাম লাগিয়ে বলতে হবে যে আমি খেললাম। আই প্লেড আমি খেললাম, তুমি খেললে তখন লে লেগে যাবে। ইউ প্লেড তুমি খেললে, ইউ প্লেড এর অর্থ তুমি খেলেছিলে, এটাও করতে পারি আমরা। দুইটা যে কোনো একটা দিয়ে অর্থ করতে পারি, এ ছিলাম, এ ছিলে, এ ছিল, বা ল লে লাম, মাথায় থাকবে? জি স্যার। লালে লামটা স্যার মুছে দেন, তাহলে মাথায় আর আসবে, তাহলে দুটোতে ঘোলায় ফেলবে আবার। আচ্ছা এই তিনটা দিয়ে এখন অর্থ, স্যার ক্লিয়ার আছে? জি জি স্যার। এই তিনটা দিয়ে অর্থ করতে পারো ঋত্বিকা? জি স্যার। যেমন দেখো আই স্যাং, উচ্চারণগুলো দেখবে এখানে।
এক একটা ভার্বে এখানে যেমন সিং হচ্ছে কিন্তু হ্যাঁ সিং, কিন্তু পাস্টে কিন্তু আর সিং নয়, সেটা স্যাং হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ স্যাং হয়ে যাবে। আর এটা এটাই পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে সাং। কি হয়ে যাবে? সাং হয়ে যাবে। এই যে উচ্চারণটা দিয়ে দিয়েছি ঋত্বিকা, তুমি দেখবে আর পড়বে, প্রত্যেকটা এভাবে অর্থ করবে। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই প্লে আমি খেলি, আই প্লেট আমি খেলেছিলাম, আই হ্যাভ প্লেট আমি খেলেছি, আই সিং আমি গান গাই, আই স্যাং আমি গান গেয়েছিলাম, আই হ্যাভ স্যাং আমি গান গেয়েছি, আই ইট I have sung. I have sung. আমি গান গেয়েছি। হ্যাঁ আই হ্যাভ সাং আমি গান গেয়েছি, আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এভাবে অর্থ করতে হবে। ঋত্বিকা যদি এখনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারো কোন জায়গায় স্যার তোমার বুঝছি। হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার? এবার বুঝছি। এবার বুঝতে পেরেছো? আচ্ছা এবার এই জিনিসটা পাস্ট পার্টিসিপল মানে V3 এটাকে কি বলা হয় সংক্ষেপে বলো? পাস্ট পার্টিসিপেলকে সংক্ষেপে কি বলা হয়? পাস্ট V3 বলা হয়। হ্যাঁ এটা যেহেতু 3 নম্বরে আছে, দেখো এই যে ডু 1 নাম্বার, ডিড 2 নাম্বার আর ডান 3 নাম্বার, সেই জন্য এটা 3 নাম্বার আছে, সেটাই সেই জন্য এটাকে সংক্ষেপে V3 বলা হয়, মানে ভার্বের 3 নাম্বার রূপ। তো এটাকে যখন আমরা অর্থ করতে যাব তখন আমরা অ্যাছি, অ্যাছো বা অ্যাছে দিয়ে অর্থ করব। মনে থাকবে? জি স্যার। তাহলে হ্যাঁ, তো এর হেল্পিং ভার্বটা আমি একটু নিচে লিখে দিই। আমাদেরকে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, আমরা যদি প্রেজেন্টে ব্যবহার করি তাহলে হ্যাভ হ্যাজ ব্যবহার করব, আর এটাকে যদি পাস্টে হয়ে গেলে হ্যাড হয়ে যাবে, আর যদি ফিউচারে বলতে যাই উইল হ্যাভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ঋতিকা তুমি বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও আগে। জি স্যার। আচ্ছা খেয়াল করো, আমরা যদি বলি আই হ্যাভ ডান, তখন এটার অর্থ হবে আমি খেয়েছি। এই যে অ্যাচি দিয়ে অর্থ করতে হবে। কি দিয়ে অর্থ করতে হবে? অ্যাচি দিয়ে, রাইট। কিন্তু যদি এটাকে আমরা পাস্টে অর্থ করতে যাই তখন এই যে তিনটা দেখতে পাচ্ছ, এ ছিলাম, এ ছিলে, এ ছিল, জি স্যার, তখন এটা দিয়েও অর্থ করা যায়। যেমন ধরো আই হ্যাড ডান, তখন হ্যাড লাগবে, শুধু কি লাগবে? হ্যাঁ, তো আই হ্যাড ডান আমি করেছিলাম। কি বলবো? আই হ্যাড ডান আমি করেছিলাম, রাইট। ঠিক তেমনি করে স্যার এখানে এটা কিভাবে হবে স্যার? ডানের সাথে হ্যাড কেমনে হবে? আই হ্যাভ ডান না, এটা পাস্টে বলছি, পাস্ট। আচ্ছা পাস্ট। এটা প্রেজেন্টে বললে হ্যাভ লাগবে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ লাগবে, পাস্টে হ্যাড লেগে যাবে। আমি করেছি হবে না, করেছিলাম কিভাবে হবে স্যার? আমি করেছি, স্যার করেছিলাম। আই হ্যাভ ডান মানে আমি করেছি। আই হ্যাভ ডান মানে কি? আমি করেছি। হ্যাঁ, কিন্তু আই হ্যাড ডান মানে আমি করেছিলাম। আই হ্যাড ডান মানে কি? জি স্যার, ঠিক আছে বুঝছি। হ্যাঁ, আই হ্যাড ডান মানে আমি করেছিলাম, কিন্তু আই হ্যাভ ডান বললে সেটার অর্থ হবে অ্যাচি দিয়ে, আমি করেছি, অ্যাচি। বুঝতে পারছো? জি স্যার। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। কিন্তু আমি করেছিলাম, আই হ্যাড ডান। ও বাবা, কোথায় চলে যাই? আচ্ছা, আমি করেছিলাম, আই হ্যাড ডান। তুমি করেছিলে, ইউ হ্যাড ডান। সে করেছিল, হি হ্যাড ডান। আমি করব, তখন কি বলবো? আমি করে থাকবো, সরি আমি করে থাকবো হবে, আমি করে থাকবো। I will have, হ্যাঁ, I will have done। I will have done, হ্যাঁ, I will have done আমি করে থাকবো। তুমি করে থাকবে, you will have done। সে করে থাকবে, he will have done। আচ্ছা, যদি এখানটা তোমার ঋত্বিকা বুঝতে সমস্যা হয় আমাকে এখনো জানাতে পারো, আমি সেরকম ভাবে আবার বোঝাবো। না স্যার বুঝছি। লজ্জায় বলে দিও না যে বুঝছি। যদি আমাকে সত্যি সিরিয়াসলি বুঝো তাহলে বলো যে হ্যাঁ আমি স্যার সত্যিই বুঝতে পেরেছি। স্যার সত্যিই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চাপ দিয়ে সেগুলো বের করে নিচ্ছি, বুঝেছো কি বুঝনি। আচ্ছা, এখানে এখন বোরহান ভাই আপনার সমস্যা ক্লিয়ার হয়েছে? জি জি জি, আমার স্যার এটা ক্লিয়ার। এখন শুধু আমার এগুলো একটু মুখস্থ করা লাগবে, V1 V2 V3। আচ্ছা আচ্ছা, এবার আমি আর একটা জিনিস আমি বলে দিই। এটাকে যখন আমরা এই যে V1 সকলে দেখতে পাচ্ছো, ভার্বের বেস ফর্ম।
জি জি ভার্বের জি বেস, স্যার। হ্যাঁ ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে সেটা মানে ডিকশনারিতে যেভাবে লেখা আছে সেইভাবেই যদি থাকে সেটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম। সরি। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডটা লেখা আছে সেভাবেই যদি এখানে থাকে তাহলে সেটাকেই বলা হয় বেস ফর্ম। কিন্তু এর সাথে যদি এস, ইএস, আইএনজি বা এন ই এগুলো যদি লাগিয়ে দিই বা ডিট লাগিয়ে দিই তাহলে সেগুলো বহুরূপী মানে অন্য রূপ ধারণ করছে, সেই জন্য এগুলোকে আর বেস ফর্ম বলা যাবে না। হয় পাস্ট ফর্ম হয়ে যাবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে, না হলে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে কোন টেন্সটা শেখাবো বলেছিলাম? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। ঘড়িটা তো দেখলে ভালো হয়, ঘড়িটা দেখলে বোঝা হবে। হ্যাঁ, সময় ধরে ছিলাম স্যার। কি বলছো? পাস্ট পারফেক্ট 8 নাম্বারটা। আচ্ছা, 8 নাম্বারটা হবে আজকে, রাইট। তাহলে এটা হবে, তাই তো? সময় ধরে প্লাস ছিলাম ছিলে ছিল। স্যার। জি আচ্ছা, স্যার। সিংস ফরেন। ঋত্বিকা এই ঘড়িটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এই ঘড়িটার সাথে যে জিনিসগুলো লাগানো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যে একবার শিখে নেবে সে টেন্স শিখে গেল। এই জিনিসটাকে শিখতেই হবে। তো ওই যে আমরা এখনই হ্রস্বই লাগাচ্ছিলাম, ও লাগাচ্ছিলাম, এ লাগাচ্ছিলাম, অন্তস্থ অ লাগাচ্ছিলাম, তো এগুলো দিয়ে তো ভার্বগুলোকে অর্থ করছিলাম, তাই না? ঠিক তেমনি করে এই যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ছি ছ লাগিয়ে ভার্বের সঙ্গে অর্থ করতে হয়, আছি আছো আছে লাগিয়ে পাস্ট পার্টিসিপাল ফর্মের মানে ভার্বের অর্থ করতে হয়। আর এই যে সময় ধরে প্লাস ছি ছ এটা থাকলে পরে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আজকে এটা শেখাবো। আচ্ছা, এখানে এটা কোন টেন্স কে বলতে পারবে? আমি সকাল থেকে পড়ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট হলো না, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কে বললো এটা? আমি পারফেক্ট কন্টিনিউয়াস। সরি স্যার, ভুলে গেছি। নামটা বলবে। মিম। মিম বলেছো, রাইট, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সকাল একটা সময় বোঝাচ্ছে, তারপরে থেকে শব্দটা আছে না, জি স্যার। তারপরে ছি লাগানো আছে। তো আমি সকাল থেকে পড়ছি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ঘড়িটাকে একবার একটু খেয়াল করি, দেখি এই যে সময় ধরে প্লাস ছি ছ পাচ্ছি তো? জি স্যার। ঋত্বিকা খেয়াল করো, সময় ধরে প্লাস ছি ছ, কিন্তু পাস্টে যখন অর্থ করব সময় ধরে প্লাস ছিলাম ছিলে ছিল, শুধু শেষে কি লাগাবো? ছিলাম ছিলে ছিল। ছিল। মনে থাকবে ঋত্বিকা? দেখো একটু ভালোভাবে দেখো এখানে, জি স্যার। এই যে এখানে শেষে আছে ছি ছয়, ছি ছকে মুছে দিয়ে আমরা ছিলাম ছিলে ছিল লাগাবো শুধু। দেখো এইগুলোকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বানিয়ে দিচ্ছি, আমি কিচ্ছু করব না। এই যে ছি আছে এটার সাথে ছিলাম করে দেবো, ছি এর সাথে লাম লাগিয়ে দিচ্ছি একটা, মানে ছিলাম করে দিচ্ছি। জি স্যার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হয়ে গেল? আমি সকাল থেকে পড়ছিলাম, তাহলে এটা পাস্ট হ্যাড পারফেক্ট। বিন স্যার, হ্যাড বিন হবে এখানে তাহলে। হ্যাঁ, তাহলে এই হ্যাভ বিনটাকে কি করতে হবে? শুধু হ্যাড করতে হবে। কি করতে হবে? হ্যাড। হ্যাঁ, ঋত্বিকাকে বোঝাই একটু, ওর সমস্যা হচ্ছে। ঋত্বিকা ঘড়িটা খেয়াল করো, এই যে 8 নম্বরে দেখো হ্যাড বিন আছে না? জি স্যার। হ্যাঁ, বিন বালার কথা মনে রাখবে সব সময়। পারফেক্ট টেন্স মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বিন বালার বিন বাজিয়ে দিতে হবে। কি বললাম? বিন বালার বিন। হ্যাঁ, বিন বালার বিন বাজিয়ে দিতে হবে প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই বিন বালা থাকবে। এই যে দেখো এখানে 4 নম্বরে বিন খুঁজে পাচ্ছো? দেখো এখানে বিন আছে। দেখো 8 নাম্বারটা একটু খেয়াল করো, এখানে বিন আছে। জি। আবার একটু খেয়াল করো ঋত্বিকা, 12 নাম্বারটা বিন আছে? স্যার। বিন আছে, রাইট। তাহলে তিনটা পারফেক্ট টেন্সে বিন বালাকে লাগাতেই হবে। আর বিন দেখে চোখ বন্ধ করে তোমরা বলে ফেলতে পারবে সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা চিনতে হলে অবশ্যই হেল্পিং ভার্বগুলো দেখতে হবে। যদি হ্যাভ, হ্যাজ এরপরে বিন থাকে তাহলে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি হ্যাডের পরে বিন থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি উইল হ্যাভের পরে বিন থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কেউ কি কিছু বলছেন? কিছু বলছেন বোরহান ভাই? না স্যার। আচ্ছা, কারো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে, বুঝতে সমস্যা হলে জানাবে। আচ্ছা ঋতিকা দেখো, হ্যাড বিন আছে এখানে, হ্যাড বিন পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাড বিন। তাহলে এই যে এখানে হ্যাভ বিন আছে, তাহলে হ্যাভ বিনকে কিসে পরিবর্তন করতে হবে? হ্যাডে পরিবর্তন করতে হবে। তাহলে কি হয়ে যাবে এটার অর্থ? আমি সকাল থেকে পড়ছিলাম। দেখো এটার অর্থ এখনই ছিল আমি সকাল থেকে পড়ছি, কিন্তু আমি শুধু ছিলাম লাগিয়ে দিলাম। তো ছিলাম যখনই লাগিয়ে দিলাম আমি পাস্টে চলে গেলাম ট্রেনে করে। জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছিলাম। থেকে থাকলে কি ব্যবহার করতে হবে? দেখো সিন্স ব্যবহার করতে হবে, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করো, থেকে থাকলে পরে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। আর যদি ধরে থাকে, কি বললাম? ফর। হ্যাঁ, যদি ধরে থাকে তাহলে ফোর ব্যবহার করব। ঋতিকা ভালোভাবে দেখো আর বুঝো। যদি না বুঝতে পারো আমাকে বারবার জানাও যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, বা দাদা এখানে বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। আচ্ছা, আমি 3 দিন ধরে পড়ছি, এর সাথে তাহলে কি লাগাবো? ঋতিকা বলো এটা। 3 দিন হ্যাঁ, ছিলাম লাগিয়ে দেবো, শুধু লাম লাগিয়ে দিচ্ছি এখন, তাহলেই ছিলাম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, I had been reading for 3 days. রাইট, এখানে হ্যাভটাকে হ্যাজে পরিবর্তন করব। For their রাইট, আই হ্যাড বিন রিডিং ফর 3 ডেজ। এই ক্লাসটা তোমাদের একদিন করানো হয়েছে। এই যে এগুলো সবাইকে করিয়েছি না? জি স্যার। হ্যাঁ, আমি ওইগুলোকে এখন মডিফাই করে দিচ্ছি পাস্টে। আমি কিচ্ছু করছি না, শুধুমাত্র একটা করে বানান চেঞ্জ করছি আর এটাই পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে। বুঝতে পারছো তো সকলে? জি স্যার। ওকে, খেয়াল করো এখানে আমাদের ঋতিকাকে বলছে আবার, তুমি সকাল থেকে পড়ছো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বানাতে চাই। তাহলে কি করব? পড়ছোটা ছিলেতে পরিবর্তন করব। এটাকে কিসে পরিবর্তন করব? ছিলেতে। রাইট, পড়ছিল স্যার। আচ্ছা, তুমি সকাল থেকে পড়ছিলে। হ্যাঁ, তাহলে এখানে হ্যাভটাকে হ্যাডে পরিবর্তন করে ফেলবো। এবার পড়ো, ইউ হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। হ্যাঁ, মনে থাকবে? তাহলে এখানে আমরা থেকে আছে সেই জন্য আবারও সিন্স ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ সকলে? জি স্যার। আচ্ছা, সে সকাল থেকে পড়ছে। ঋতিকা বলো, এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে বানাতে গেলে কি বলতে হবে? সে সকাল হ্যাড হয়ে যাবে অবশ্যই, কিন্তু বাংলাটা আগে বলো। সে পড়ছেটাকে কিসে পরিবর্তন করতে হবে? ছিলতে পরিবর্তন করতে হবে। ছিলতে, সে সকাল থেকে পড়ছিল। হ্যাঁ, সে সকাল থেকে পড়ছিল, তাহলে এই হ্যাজটাকে হ্যাডে পরিবর্তন করতে হবে, তাহলে বাক্যটা হয়ে যাবে she had been reading since morning বা he had been reading since morning। একটু খেয়াল করো ঘড়িটাকে, তোমাকে আবার একবার ঘড়িটা দেখাই। এই দেখো, শুধুমাত্র সময় ধরে তো লাগানোই আছে, শুধু শেষে ছিল লাগিয়ে দিচ্ছি, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ছিল লাগিয়ে দেবো শুধু প্রত্যেকটা বাক্যের শেষে, আর কিচ্ছু করার দরকার নাই, সেটা অটোমেটিকলি পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি সকাল থেকে পড়ছি না, তো পড়ছি নাটাকে কিসে পরিবর্তন করব বলো? পড়ছিলাম না। রাইট, পড়ছিলাম না। I had not been reading since morning. হ্যাঁ, শুধু হ্যাভটাকে কিসে পরিবর্তন করব? hadn't been reading. আচ্ছা, আমার একটা ফোন এসেছে, একটু হোল্ড করছি। জি স্যার। সরি, একটু দুঃখিত, আপনাদের টাইম নিয়ে নিলাম। সমস্যা নাই স্যার। ওকে, ঠিক আছে, পরেরটা দেখি। আমি কি সকাল থেকে পড়ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ বানাতে চাই, বলো ঋতিকা কিভাবে বলবো? তো ছিলাম হবে না। রাইট, ছিলাম হয়ে যাবে, শুধু একটা লাম বসিয়ে দিই, তাহলেই তো ছিলাম হয়ে যাবে। এবার বলো কিভাবে করবো ইংরেজিটা?
এটাকে শুধু আমাদেরকে হ্যাডে পরিবর্তন Had. করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, Had আমাদেরকে been. হ্যাড করে দিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে হ্যাড আই বিন রিডিং সিন্স মর্নিং। হ্যাড আই বিন রিডিং সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে পড়ছিলাম? আচ্ছা, পরেরটা দেখো, আমি সকাল থেকে কেন পড়ছি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। হ্যাঁ, Hi. আমি লামটাকে বসিয়ে দিচ্ছি। ইংরেজিটা কিভাবে বলবো? Had. Why had I been reading since Right. morning? Why had I been reading since morning? অর্থাৎ আমি সকাল থেকে কেন পড়ছিলাম। আচ্ছা, আমি সকাল থেকে কেন পড়ছি না, বলো কি হবে? পড়ছিলাম না। রাইট, পড়ছিলাম না হয়ে যাবে। আমি সকাল থেকে কেন পড়ছিলাম না, তাহলে এটাকে হ্যাভটাকে আবারও আমরা হ্যাডে পরিবর্তন করে ফেলবো। তাহলে why had I not been Why reading had- since morning? আচ্ছা, আমি কি এখানে আর কিছু চেঞ্জ করছি? এই যে এত বড় বাক্যটার মধ্যে, গোটার এই সেন্টেন্সের মধ্যে কি আমরা কোথাও বেশি কিছু চেঞ্জ করছি, না একটা জিনিস চেঞ্জ করছি? শুধু একটা জিনিস। শুধু একটা জিনিস, হ্যাডকে, শুধু হেল্পিং ভার্বকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এই যে এখানে রিডিং আছে না? জি স্যার। এখানেও রিডিং আছে, প্রত্যেকটা জায়গায় রিডিং আছে, কোথাও চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমি সকাল থেকে কিভাবে পড়ছি? How had I been reading this morning? আমি সকাল থেকে কিভাবে পড়ছিলাম, তাহলে হ্যাডে পরিবর্তন করব, হাউ হ্যাড আই বিন রিডিং সিন্স মর্নিং। ঋতিকা, বুঝতে পারছো? লাস্টে কোশ্চেন মার্ক হবে না? হ্যাঁ, লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। রাইট। ঋতিকা, আমাকে আনসার জি। বুঝতে পারছো কিনা? জি স্যার। যদি বলো জি নয়, আমাকে সত্যি বলতে হবে তুমি বুঝতে পারছো কিনা। তুমি যদি না বুঝতে পারো, আমি সেরকম করে বোঝাবো আবার। এনি প্রবলেম? না স্যার। কোনো সমস্যা নেই তো? না। হ্যাঁ, তুমি তোমার পাশে হয় যদি মা থাকে, মাকে বলতে পারো যে তোমার সমস্যা আছে, তোমার মা তোমার হয়ে বলে দেবে। বুঝতে পেরেছো? যদি তোমার লজ্জা লাগে বলতে, তাহলে অবশ্যই তোমার মাকে জিনিসটা বলবে যে আমার বুঝতে স্যারের কাছে সমস্যা হচ্ছে, একটু বলে দাও। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি, তাহলে এটাকে কি করব? পড়ছিটাকে লাম লাগিয়ে দিচ্ছি, তাহলে ছিলাম হয়ে যা। এখানে তো লামটাকে নিয়ে আসি। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছিলাম, তাহলে হ্যাভটাকে আবারও আমরা হ্যাডে পরিবর্তন করে দিচ্ছি। তাহলে I had been reading a book for 2 hours. রাইট। আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি না, তাহলে কি বলবো? আমি 2 ঘন্টা ধরে, হ্যাঁ, আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছিলাম না, তাহলে আমরা এটাকে আবারও I hadn't been reading a book for 2 hours. রাইট। I had not been I had not been reading a book for 2 hours. 2 hours. সে সকাল থেকে রান্না করছে। করছিল। রাইট, করছিল। হয়ে যাবে। She had been cooking since morning. Cooking since morning. Right. Since morning. ওটা হেড হয়ে যাবে স্যার। এস এর জায়গায় ডি হবে শুধু। ওটা এস এর জায়গায় ডি হতো। রাইট, শুধু এস এর জায়গায় ডি হতো। আচ্ছা, she had been cooking since morning। পরেরটা কি আছে খেয়াল করো। ফুটবল খেলছিল, ওখানে খেলছিল। এখানেও ছিলটা লাগবে। They had been playing football for an hour. Had হবে। They had been playing football for an hour। আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম, আর had আমরা লাম বসিয়ে দেব একটা। আচ্ছা, মারা শিখছেন নাকি? মারা শিখতে পারেন, কোনো সমস্যা নাই, লজ্জা নেই, আপনারাও শিখে নিতে পারেন মেয়ের সাথে। আমরা 30 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হেড হবে স্যার এটা। হ্যাঁ, এটা হ্যাড হবে।
তাহলে এই বাক্যটা হয়ে গেল। এত বড় বাক্যর মধ্যে কোথাও কিছু চেঞ্জ করছি না, শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন হচ্ছে, আর কিচ্ছু না। আমি 6 মাস ধরে ইংরেজি শিখছি। কেন শিখছিলাম, রাইট। তাহলে আর ওখানে হেড হবে। রাইট, হ্যাড হয়ে যাবে। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থ। সেই স্কুলে 5 বছর ধরে পড়াচ্ছিল হবে, আমি ছিলটাকে নিয়ে আসি এখানে। চ হবে ওখানে আগে। চয় ছয় হবে। হ্যাড বিন, রাইট, হ্যাড বিন হয়ে যাবে। শুধুমাত্র একটা লেটার চেঞ্জ করলাম, শুধু এসটাকে ডি করে দিলাম, আর কিচ্ছু নয়। টেকনিক দেখছেন, টেকনিক, এগুলোকে টেকনিক বলে। যে এতটা ভাবার দরকার নেই, শুধু এই বাক্যটাকেই মডিফাই করে দেন, শুধু এসটাকে ডি করে দিলাম, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। মেয়েটা 1 ঘন্টা ধরে গান গাইছিল, রাইট। হ্যাড বিন, রাইট, হি হ্যাড ওয়াজ, বিন গার্লস সিঙ্গিং, the girl had been singing for an hour. আচ্ছা, মেয়েটা সকাল থেকে পড়াশোনা করছিল, রাইট, করছিল হয়ে যাবে। ঋতিকা জবাব the দিচ্ছ? girl had been, সে বড় হয়ে গেছে বেশি। তাহলে Had been, হ্যাড করে দিচ্ছি। মেয়েটা 2 ঘন্টা ধরে ছবি আঁকছিল হয়ে যাবে, রাইট। had been হবে, রাইট, কোথাও বড় কোথাও ছোট হয়ে যায়, সাইজগুলো ঠিক নেই। তাহলে মোটামুটি আপনারা এগুলো পারছেন, আশা জি করি স্যার। আর আটকাবেন না। এটা গ্রুপে পাঠিয়ে দেবো নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাকে এবার ঋতিকা বলো, তোমার কি কিছু সমস্যা আছে নাকি? না স্যার। কোনো সমস্যা নেই তো? সত্যি বলছো? না, সত্যি। আচ্ছা, ঠিক আছে। বোরহান ভাই, জি স্যার। আপনার বলেন, যদি কোনো সমস্যা থাকে আমি কিভাবে আপনাকে সাহায্য না করব? স্যার, আমি ওই যে আটকে ছিলাম, কিন্তু সিম্পল একটা বিষয় নিয়ে, সেটা আছে ডু ডিড ডান, মানে ভার্বে। আচ্ছা, এখন কি আপনার ওই সমস্যাটা উদ্ধার হয়েছে নাকি এখন আমি আপনাকে হ্যাঁ, সমস্যাটা উদ্ধার হয়েছে। এইটাই তো সবচেয়ে সিম্পল, কিন্তু এটা না বুঝলে অনেক কঠিন মনে হচ্ছিল এই আর কি। আচ্ছা, এখন কি আপনাকে আর কঠিন লাগছে জিনিসটা? না না, আর কঠিন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কয়েকটা উদাহরণ দিই। যে স্যার, আর ওই যে যেটা বললাম আপনাদের, যে পুট, ডাবল টি। আচ্ছা, ডাবল টি বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই। আচ্ছা, সিলেবল বুঝেন? সিলেবল কে বোঝে? সিলেবল কে বোঝে? উচ্চারণের ঝোঁক কি বললাম? উচ্চারণের ঝোঁক। হ্যাঁ, তোমাদের মধ্যে কারো সিলেবল সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার, আমার আছে। কে আছে? হ্যাঁ বলো, এখানে ঋতিকা বলো, তুমি ঋতিকা বলো, সিলেবল জিনিসটা কি একটু বলো, আমি তারপর। আমি না। আচ্ছা, ঋতিকা নয়, কে বললো? রুমানা? জি স্যার। হ্যাঁ বলো। স্যার, সিলেবল হচ্ছে মানে বানান, যখন বানানগুলো ভাগ ভাগ করে কোন বড় শব্দকে যদি ভাগ ভাগ করে বানান করা হয়, কোন লম্বা কোন শব্দকে, রাইট, যেমন কোন শব্দকে যখন ভাগ ভাগ করে বানান করা হয় তখন ওটাকে মূলত সিলেবল বলা হয়। রাইট, সিলেবল হচ্ছে আপনার 4 ধরনের। একটা হচ্ছে মনোসিলেবল, যেটা একটা গুচ্ছ একভাবে, এটা কোনো ভাগ নাই, একটা নেই, এটা উচ্চারণ বানান করা হয়। ডাইসিলেবল একটা। ডাইসিলেবল হচ্ছে অর্ধেক করে, মানে অর্ধেক
ওটা দুভাগের একবার হ্যাঁ আর না দুভাগের একবার। ওটাতে দুইটা ভাগ থাকবে, ডাইসিলেবল মানে দুই হ্যাঁ ভাগ। দুটো ভাগ। হ্যাঁ আর ট্রাইসিলেবল ট্রাইসিলেবল তিন ভাগ। তিন ভাগ। আর একটা কি আছে আর তাহলে? মনো ডাই টাই পলো। পলোসিলেবল, রাইট। হ্যাঁ মানে একের অধিক। পলিসিলেবল। আচ্ছা আমি একটু সহজ করে বুঝিয়ে দিই সকলকে। আচ্ছা একটা শব্দ উচ্চারণ করতে আপনি যবার মুখ খুলবেন, বোরহান ভাইকে বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। একটা শব্দকে উচ্চারণ করতে আপনি জয়বার মুখ খুলবেন, ওটার মধ্যে কয়টা সিলেবল থাকে, মানে উচ্চারণের ঝোঁক। একটা জিনিস খেয়াল করবেন, এই যে একটা শব্দ লিখলাম, বলেন তো এটা কি লিখলাম? মা মা, মা। এক ঝোঁকে। আচ্ছা এবার আমি আর একটা মা যুক্ত করে দিচ্ছি, বলেন কি হলো? মামা। মামা কয়বার মুখ খুললেন মামা বলতে? দুইবার। দুইবার। মা মা, মানে মা একবার বলছেন, তার পরের ঝোঁকে আর একবার মা বলছেন, মা মা, মানে দুইবার বলছেন, দুইটা সিলেবল হলো। বুঝতে পারলেন? এবার জি যদি স্যার। আমি রয়াকার লাগিয়ে দিই তাহলে কি হবে? মামারা। মামারা মামারা। কয়বার মুখ খুললেন? তিনবার। তিনবার মুখ খুললেন, তার মানে এটাতে তিনটা সিলেবল আছে। কয়টা সিলেবল আছে? তিনটা। তিনটা সিলেবল আছে, রাইট। তো সিলেবল যদি কেউ না চিনতে পারো, তার সহজ একটা আমি টেকনিক দিয়ে দিই। যদি একটা ওয়ার্ডের মধ্যে জয়টা ভাওয়েল থাকবে তয়টা সিলেবল, কি বললাম? যে কটা ভাওয়েল থাকবে। হ্যাঁ একটা ওয়ার্ডের মধ্যে জয়টা ভাওয়েল আছে তয়টাই সিলেবল। তবে হ্যাঁ সব খেয়াল করতে হবে, শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট হয়ে যায়, সেই ই কা ধরা যায় না। এটা আমি আমার ইংরেজি রিডিং শেখার ক্লাসে আমার ছাত্রগুলোকে শেখাচ্ছি। আজকে যেমন রাত 10টার সময় একটা ক্লাস আছে, ওটা আমি শিখিয়েছি ওদেরকে। তো ওটা দিয়ে আমি ইংরেজি রিডিং শেখাচ্ছি সিলেবল দিয়ে। তো এই বাক্যে এই ওয়ার্ডের মধ্যে তিনটা আমরা সিলেবল পাচ্ছি, মা মা রা, মানে ছোট ছোট করে উচ্চারণ করতে পারছি। জয়বার আমরা উচ্চারণ করি, হ্যাঁ, তো সেটাকে সিলেবল বলে। তো খেয়াল করেন। জি স্যার। আমার স্যার। আমার স্যার স্যার আপনি চেক করে নিন, আমি দেখতেছি। আচ্ছা বিউটিফুল, বলেন তো বিউটিফুল উচ্চারণ কয়বারে হচ্ছে? তিনবার। বিউটিফুল, রাইট। তিনটা সিলেবল আছে, বিউটিফুল। তিনটা সিলেবল আছে। এটা তিন ভাগ করে বানান করা হয়। তিন ভাগে উচ্চারণ করা হয়। কিন্তু দেখেন আপনি বোরহান ভাই বলছিলেন যে পুট, তাই না? পুট, জি জি পুট। পুট বানানে কয়টা ভাওয়েল আছে বলেন? তিনটা। একটা ভাওয়েল ও আছে। একটা ইউ। একটা ভাওয়েল মানে একটা সিলেবল, কি বললাম? জি জি একটা সিলেবল। হ্যাঁ, তো এই পুটকে কিন্তু আমরা পুটু করে বলি না, একবারেই উচ্চারণ করে ফেলি, পুট। পুট একবারেই জি। উচ্চারণ স্যার। হয়, এটাকে আর ছোট করা যায় না, এটাই হচ্ছে সবথেকে ছোট, এটাকে আর ভাঙা যায় না। বলো। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, মানে যেই ওয়ার্ডগুলো ওয়ান সিলেবল বিশিষ্ট, মানে এক ঝোঁকেই উচ্চারণ হয়ে যায়। যেমন এখানে দেখুন মা শব্দটা এক ঝোঁকেই উচ্চারণ হচ্ছে। জি জি। হ্যাঁ, আমরা মাকে কিন্তু ম আ করে বলি না, ম আ বলি কেউ না, মা একবারেই বলে না ফেলি। ডিরেক্টলি পরে মা বলতে। হ্যাঁ, মা একবারেই বলে দিই। ঠিক তেমনি পুট বানানটা, পুট কিন্তু আমরা পয়াহসউ ট করে বলি না, মানে বানান করে পড়ি না, মানে পুট একবারেই বলে দিই, পুট, মানে এক ঝোঁকে উচ্চারণ হচ্ছে। একবারে বলে দিই, জি। তো যে শব্দগুলো এক ঝোঁকে উচ্চারিত হয় সেই শব্দগুলোর শেষ বর্ণটাকে ডাবল করে দিতে হয়, কি বললাম? আচ্ছা আচ্ছা। খেয়াল করুন, এই পুট বানানটা যেহেতু এক ঝোঁকে উচ্চারণ হচ্ছে সেই জন্য শেষ বর্ণ টি আছে না, জি টিটাকে ডবল করে দেব, তারপরে আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে পুটি। আচ্ছা ইংরেজি বাংলা করতে হবে। অর্থাৎ স্যার যে কটা বাক্যে এরকম ভাইল থাকবে সে কটা যেটাই থাকবে লাস্ট অক্ষর সেটা দিতে হবে, তাই হ্যাঁ, তো? ডাবল। লাস্টে যেটা থাকবে সেটা ডবল হয়ে যাবে, তারপরে আইএনজি যুক্ত হবে। বুঝতে পেরেছেন? যাক, এটা আমি তাহলে এখন বুঝলাম। এটা পুটিং। ঠিক তেমনি করে দেখেন আর ইউ এন, বলেন তো কয় ঝোঁকে উচ্চারণ করি এটা? রান। রান কয়? রান। একবার। এক ভাগে, এক ভাগে। রাইট। সেই জন্য শেষ বর্ণকে কি করব? ডাবল করে দিতে হবে। করব, তারপরে আইএনজি যুক্ত করব, তাহলে হয়ে যাবে রানিং। রানী। বোঝা গেছে? না, এটা স্যার আমার তো জানা ছিল না, এজন্য আমি ভাবছিলাম যে এটা আসলো কিভাবে। ও আচ্ছা, ডাবল টি। যেগুলো ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ড সেগুলো ডাবল হয়ে যায়, টিটাকে শেষ করে মানে ডাবল করে দিয়ে তারপরে আইএনজি লাগাতে হয়।
স্যার এটা আমিও জানতাম না, রাইটিং সুইমিং এগুলোতে সবসময় ডাবল এম ডাবল টি কেন হ্যাঁ হয়? হ্যাঁ, ওই সুইম সুইম যেটা যে সেটাও কোন এক জানা ঢোকে আচ্ছা উচ্চারণ হয়, সেই জন্য ডবল করে দিয়ে তারপরে আইএনজি যুক্ত হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। জি স্যার। দুবার করেছে এটা হয়। সুইং সুইং চেষ্টা। দুবার যোগ ছাড়ানো হয়, এটা মানে হাইট থাকে কিছুটা মুখের ভিতরে, এটা ট্রান্সলেশনের সময় হাইট থাকে। হ্যাঁ আচ্ছা, আমার কাছে কিন্তু কারেন্ট চলে গেছে, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, লোডশেডিং। আর আজকে মানে ওয়েদার খুবই খারাপ এদিকে। বৃষ্টি হচ্ছে ওদিকে বাংলাদেশে? জি জি স্যার, স্যার। হচ্ছে তো। আমার এখানে দুবার হয়েছে স্যার দিনে। ও আচ্ছা, আমি আরো কয়েকটা বাক্য নিয়ে আসছি, যতক্ষণ চলে ততক্ষণ চালিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে এসছে কারেন্ট, সমস্যা নেই। বলেন, একটু বড় করলে হয় স্যার? আরো বড় করব? একটু। জি স্যার, ঠিক আছে। I had been reading. আই হ্যাড বিন I রিডিং, had been. রাইট, অতটা ঠিক I আছে। had. আই হ্যাড বিন রিডিং ফর 5 ডেজ। For 5 days. বুঝতে পেরেছেন? Sir. Sir. ওকে, এই রিডিং এর জায়গায় স্টাডিং ও ব্যবহার করা যেতে পারতো, সমস্যা নেই স্যার, সমস্যা নেই। হ্যাঁ, দুটোটা ইউজ করা যায়। আচ্ছা, নেগেটিভ করতে চাই। Had not been. Not. তাহলে এই বাক্যে আমরা কি করব? একটা নট বসিয়ে দেব, তাই না? I had been হ্যাঁ, reading আমরা for আমরা five days. আমরা কয় নম্বরে নটটা বসাবো বলেছিলাম? 3 নম্বরে। হ্যাঁ। 3 নম্বরে। ঋত্বিকা, মনে আছে তো 3 নম্বরে নট বসাবো বলেছিলাম? জি স্যার। তাহলে আই 1 নাম্বার, হ্যাড 2 নাম্বারের পরেই তো 3 নাম্বার, তাই না? তাহলে আমরা নটটাকে বসিয়ে দিচ্ছি। 3 নম্বরে। তাহলে আই হ্যাড নট বিন রিডিং ফর 5 ডেজ, অর্থাৎ আমি 5 দিন ধরে পড়ছিলাম না। আচ্ছা, দেখি এর পরের সেন্টেন্সটা কি আছে। আচ্ছা, এটা Had হচ্ছে I reading. Had I had Had I reading. had Had I reading for 5 days. for 5 days. Had I been reading for 5 days. রাইট। আমরা শুধুমাত্র এই যে হ্যাডটা আছে, হ্যাডটাকে তুলে কি করব? ওকে আগে ট্রান্সফার আগে ওকে দিতে হবে। ওকে ট্রান্সফার করে দেব প্রথমে। ক্যাপিটাল হবে স্যার প্রথম অক্ষরটা। রাইট। হ্যাড আই বিন রিডিং ফর 5 ডেজ, অর্থাৎ আচ্ছা, শেষে আমরা কোশ্চেন মার্কটা দিলে হয়। তাহলে বাক্যটা হয়ে যাবে। আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, বাক্যটাকে বাংলাতে বলো কি হবে? Had I not been reading for 5 days. রাইট। আমরা 3 নম্বরে কি করব বলেছিলাম? 1 2 Not. 3। হ্যাঁ, তাহলে আয়ের পরে নট লাগিয়ে দিলাম। অথবা hadn't I been reading for 5 days. হ্যাঁ, আমরা হ্যাডেন্টও ব্যবহার করতে পারি, হ্যাডকে হ্যাডেন্টও বলতে পারি সংক্ষিপ্ত করে। তো আমি যেহেতু গ্রামারের স্টাইলে শেখাচ্ছি, স্পোকেনের স্টাইলে শেখাচ্ছি না, সেই জন্য হ্যাড নট বলছি এখন। হ্যাঁ, আমি কি 5 দিন ধরে পড়ছিলাম? আমি 5 দিন ধরে কি পড়ছিলাম? আচ্ছা, আমি কি 5 দিন ধরে পড়ছিলাম, দুই ভাবে অর্থ করতে পারি এটাকে। What had What আয়ুব, এটা এদিকে নিয়ে আসো। কি নিচ্ছ দেখি? What had অল্প না। I been reading for 5 days. হ্যাঁ, আমরা এই বাক্যটাকে খেয়াল করব। ঋত্বিকা, ভালোভাবে দেখো।
এটাকে বলা হয় ডাবল ইন্টারোগেটিভ। কি বলা হয়? Double Double interrogative. তো এটা তো এখন WH করছেন হ্যাঁ, তো এটা তো এখন সিঙ্গেল আছে তাই না? এটা সিঙ্গেল ইন্টারোগেটিভ হয়ে আছে তাই না? জি তো জি। এটাকে আমাদেরকে ডাবল করতে হলে WH ফ্যামিলি বসিয়ে দেব। তো কি এর ইংরেজি হচ্ছে হোয়াট বসিয়ে দেব। তাহলে হোয়াট হ্যাড আই বিন রিডিং ফর। স্যার স্মল হবে স্যার, হেড এ স্মল হবে। হ্যাঁ রাইট, দ্যাট লিখে বসেছি। ওকে, বুঝতে পারছো? জি, স্যার। ঋত্বিকা তুমি যদি না বুঝতে পারো তাহলে আমি কিন্তু ব্যর্থ হয়ে যাব। আমি কিন্তু সকলকে শেখাই, যদি আজ আমি তোমাকে না বোঝাতে পারি আমি সত্যি অনেক দুঃখিত, কষ্ট পাবো। তুমি আমাকে বলো কোন জায়গায় বুঝতে পারছো না। জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। বলো এটা, আমি কেন 5 দিন ধরে পড়ছিলাম। Why had? Had I been reading for শুধু ও হোয়াই হবে স্যার, হোয়াই। শুধু ওয়ার্ডটাকে আমরা হোয়াই করে দেব। হয় করে দিব? জানিয়ে দাও বৃষ্টি হচ্ছে। আমি কিভাবে 5 দিন ধরে পড়ছিলাম। হাউ হেড। রাইট, আমরা প্রথমে হোয়াইটাকে হাউ করে ফেলবো। হাউ হ্যাড আই বিন রিডিং ফর 5 ডেজ। স্যার আপনাদের দেশে কি কেন কি ওই যে দন্ত নবকারে দেয়া হয়? আ আমি 5 দিন ধরে পড়ছিলাম। আমি আমি কেন 5 দিন ধরে পড়ছিলাম? আমি কেন 5 দিন ধরে পড়ছিলাম। হ্যাঁ, কি বলছেন বলেন এবার। মানে আমি কেন যে বানানটা, এটা কি আপনাদের দেশে কইকে দন্ত নবকার হয় না হ্যাঁ, শুধু কইকে দন্ত নবকার? দুইটাই হয়। আমি বলি, এই জিনিসটা একটা বাংলা গ্রামারের নিয়ম আছে। এটা যদি কোনো কোনো ক্ষেত্রে যেগুলো পরিচিত শব্দ সেগুলোর ক্ষেত্রে ওকারটা না ব্যবহার করলেও চলে। বুঝতে পেরেছেন? কেন আচ্ছা, এটাও বলতে পারি, জি। আবার ওকার দিয়েও বলতে পারি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। কি লিখলাম তুমি কি করো? তুমি কি করো? এখানে, কিন্তু তুমি কি কর লিখি নাই, করও নয়, এটা করই হবে, কারণ এটা ওকার উচ্চারণ হয় শেষে। মানে পরিচিত শব্দের সঙ্গে ওকার দেওয়ার প্রয়োজন নেই গ্রামারের নিয়ম অনুযায়ী, বাংলা গ্রামারের নিয়ম বলছি, কারণ আমি একজন বাংলারই ছাত্র, বাংলা অনার্স করেছি আমি। তো এখানে ওকার দেওয়ার প্রয়োজন নেই। জি জি, ডিরেক্টলি করো। হ্যাঁ, তো ঠিক ওইটার ক্ষেত্রে এটা পরিচিত শব্দ, সেই জন্য ওকার দিতেও পারেন না দিতেও পারেন। কেন এটা এভাবেও বলতে পারেন। আমি ছোটতে আমি যখন পরীক্ষা দিতাম তখন এই যে এখানে কর শব্দটা লেখা আছে না, আমি তখন ভাবতাম কর বলছে কেন, তুমি কি কর। আমার তাই লাগছে। আমি পরীক্ষা যখন দিতে যেতাম তখন এটা ভাবতাম। তখন যখন আমি একটু মানে বুঝতে শিখলাম, যখন গ্রামারগুলো স্টাডি করতে লাগলাম, তখন দেখছি না, গ্রামার বইয়ে এই জিনিসের রুলসগুলো শেখানো হয়েছে। এটা কর না, এটা করই হয়। আমি তখন যখন পরীক্ষা দিতে যেতাম এটাই ভাবতাম, তুমি 5টি প্রশ্নের উত্তর কর, এরকম এরকম ধরনের আর কি। আচ্ছা, পরেরটা দেখি কি রয়েছে। আমি কিভাবে 5 দিন ধরে পড়ছিলাম? আমি সকাল থেকে রান্না করছিলাম। I had been cooking. sir, হ্যাঁ, I had been হচ্ছিল, cooking. যে বলছিল হচ্ছিল। আই হ্যাড বিন কুকিং। স্যার আমি বলেন। I had been cooking হ্যাঁ, থেকে আছে। Since morning. রাইট, since morning. আই হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে রান্না করছিলাম। সে সকাল থেকে ঘুমাচ্ছিল। She had been Since morning. আরেকবার since বলো, morning. বুঝতে পারলাম না, আরেকবার She বলো। had been She had been sleeping since morning. রাইট,
সে 2 দিন ধরে ঘুমাচ্ছিল। ও ফর 2 days হবে। হ্যাঁ রাইট, এই বাক্যটায় লিখতে হবে শুধু সিন্সের জায়গায় ফর হয়ে যাবে। হি হ্যাড বিন স্লিপিং ফর 2 days। বলেন। We had been swimming for 2 hours. রাইট। বোরহান ভাই এখানে একটু খেয়াল করুন, সুইমিং বানানে ডাবল এম হয়ে গেছে, এই যে দেখুন। Trisyllable কারণ এখানে এখানে সুইম বানানটা একটু খেয়াল করুন, সুইম বানানে একটা ভাওয়েল আছে না, তার মানে জি স্যার। একটাই সিলেবল, মানে একসাথে উচ্চারণ হবে, সেই জন্য শেষ বর্ণটাকে ডাবল করে দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা আমি আর একটা জিনিস বুঝিয়ে দিই, এইখানে এই যে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখছি, এখানে দুইটা কাজও উল্লেখ থাকতে পারে। সে 80 বার পূর্বে আমরা খেলছিলাম, খেয়াল করতে হবে সে 80 বার পূর্বে কোন কাজটা আগে হয়েছে। We had been playing. আমরা খেলছিলাম স্যার, এটা হবে খেলা কাজটা আগে আমরা হয়েছে, খেলছিলাম। তাই এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়ে যাবে? Past আর যেটা পরে হচ্ছে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। কি হয়ে যাবে? We had been past tense. we had been playing হ্যাঁ প্লেইং before হি কেম। he কেম পাস্ট টেন্স হয়ে যাবে, এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। before সে 80 বার পূর্বে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, যে সে পাস্ট টেন্স এটা হয়ে গেছে, হি কেম হয়ে গেছে। before he came আমি মনে করছি came এর আগে অক্সিলারি ভার্ব হবে। না না হবে না। না একটু আর একটু, তুমি চলো আমি যাচ্ছি। I had been working when he came. right, I had been working when he came। when মানে আমরা জানি কখন, কিন্তু শব্দের মাঝে থাকলে সেটা হয়ে যায় যখন যখন, হবে তখন সেটার অর্থ হবে যখন। এটাকে কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছেন? জি স্যার, দুইটা বাক্য একসাথে। এটাকে কি কনজাংশন বলা হয়, কে বলতে পারবে? Double-S. এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন। এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ। মানে স্যার কমপ্লেক্স, কম্পাউন্ড আর সিম্পল পড়েছো? না স্যার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এগুলো আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। এখানে এটাকে কেন কনজাংশন বলা হয়, কোনো বাক্যকে যখন আমরা একটা প্যারাগ্রাফ পড়ি, প্যারাগ্রাফের মধ্যে কি শুধু আমরা এই অংশ থাকে, তারপরে কোথাও হোয়েন থাকে, কোথাও অ্যান্ড থাকে, কোথাও বার্ড থাকে, ওগুলো থাকে। ওগুলোর কারণ হচ্ছে সেই বাক্যগুলোকে জোড়া লাগানো। আমরা যেমন কোনো জিনিস যখন ভেঙে ফেলি সেটাকে জোড়া লাগানোর জন্য আঠা ব্যবহার করি, ঠিক ইংরেজি বাক্যকে বাড়াতে হলে আঠার প্রয়োজন আছে। আঠার প্রয়োজন নাই? কনজাংশন হচ্ছে হ্যাঁ ইংলিশের আঠা। হ্যাঁ কনজাংশন হচ্ছে ইংলিশের আঠা। কনজাংশন ব্যবহার না করলে বড় আমরা বাক্যকে বড়ই বানাতে পারবো না। বোঝা গেছে? জি স্যার। ওকে, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। বলেন। She has been suffering from fever Suffering for fever for a week. রাইট, অর্থাৎ সে সেখানে ফ্রম কেন হবে? থেকে, আমি বলি কোনো একটা সপ্তাহ থেকে, একটা সপ্তাহ একটা সময় বোঝাচ্ছে এখানে। লং এটা নিয়ে আমি বলি, এটা নিয়ে ভিডিও আসছে, ভিডিও 2 দিনের মধ্যে আপলোড করা হবে কেন ফ্রম হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিওটার লিংক পাঠিয়ে দেবো আপনাদের সকলকে। শুধু ফ্রম মানেই থেকে হয় না, ফ্রম মানেও থেকে হয়, সিন্স মানেও থেকে হয়,
ফোর মানেও থেকে হয়, তারপরে আপনার গেট আউট এটারও অর্থ থেকে হয়, অফ এটারও অর্থ থেকে হয়। তো এটা নিয়ে এই ভিডিও নিয়ে আসছি, এটা নিয়ে সমস্যা নেই, আমি ভিডিও লিংক পাঠিয়ে দেবো। এটা তো স্যার মনে হচ্ছে প্রিপোজিশনের ভিতরে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশনের ভিতরে, এটা প্রিপোজিশন বটে। তো এটা শুধু এটা নয়, আমরা 5-6 জায়গাতে ফ্রম মানে যে থেকে অর্থটা পাচ্ছি, ঠিক আরো কিছু প্রিপোজিশন আছে যার অর্থ থেকে পায়। তো কোনটা কখন ব্যবহার করতে হবে সেটার ভিডিও আমি স্যার বানাচ্ছি। ভয়েসটা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, ভয়েসটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে আমি ঠিক করছি। ভেঙে তো ভেঙে এটা মানে আপনার একটা ক্লাস আছে তো? হ্যাঁ বলেন। এটার একটা ক্লাস আছে তো আপনার, আমি দেখছি এটা। ও আচ্ছা আচ্ছা, আমার অনেকই ক্লাস আছে ফর্ম দিয়ে, তো কোনটা কখন ছেড়েছে মনে নাই। হুম, হুম, হুম। প্রায় 700 খানার মতো ভিডিওই আছে। আচ্ছা আমি ওই যে আপনাকে একটা দেখছিলাম, ওই যে প্রিপোজিশনের একটা ভিডিও দেখছিলাম সেটার ভিতরে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিপোজিশন নিয়ে ভিডিও দেওয়া যেমন আছে। ওই যে হোয়াইলটা আপনার ভিতরে থাকলে মানে হ্যাঁ কখনের জায়গায় যখন হয়, যখন হয়, রাইট রাইট। এইগুলো আমি দেখছি। আমি 10 মিনিট ধরে পেয়ারা খাচ্ছিলাম। I had been I had been eating guava for 10 minutes. রাইট, I had been eating guava for 10 minutes.